খবর শুনছেন বর্ধমান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো, রাজ্যে সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারণ, কুণাল ঘোষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ তৃণমূলে। 19 লক্ষ নিখোঁজ ইভিএম কাজে লাগাচ্ছে বিজেপি। ভোট বৃদ্ধি নিয়ে বিরোধিতাদের সতর্ক হতে বললেন মমতা। রাজনীতি করতে না পারলে গরু চোরাও তৃণমূলকে আক্রমণ দিলীপের। টাকা তোলার খবর দলের কাছে আগেই ছিল। নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্ফোরক কুণাল। বিজেপির হয়ে ভোট চাইছেন সিপিএম এর বড় নেতা অধীর। কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি হারানো 26,000 স্কুল শিক্ষককে বেতন দিল রাজ্য সরকার। শাহের পর যোগী, উল্টো ঝুলিয়ে সোজা করে দিতাম। বাংলায় দাঁড়িয়ে হুঁশিয়ারি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর। আসছি বিস্তারিত খবরে। কুণাল ঘোষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ, দলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে অপসারিত কুণাল ঘোষ। প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন তৃণমূল। এর আগে কুণাল নিজেই দলের মুখপাত্রের পদ ছাড়েন। ভোট পর্ব চলাকালীন কুণালের এই অপসারণের নির্দেশ রাজনৈতিক দিক থেকে বিশেষ তাৎপর্যপূর্ণ। 2222 বুধবার সকালে একটি ঘটনায় ভোটের আগে বঙ্গ রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছিল। সদ্য দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে বিজেপির টিকিটে দাঁড়ানোর তাপস রায়ের সঙ্গে একই মঞ্চে দেখা গিয়েছিল কুণাল ঘোষকে। যদিও সেটি একেবারে অরাজনৈতিক একটি মঞ্চ ছিল। উত্তর কলকাতার শ্যামসুন্দরতলা এলাকায় একটি ক্লাবের তরফে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেই মঞ্চে উপস্থিত ছিলেন তাপস রায়। সেখানে ক্লাবের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অন্য তৃণমূল নেতাও। কুণালের দাবি অনুযায়ী ক্লাবের তরফ থেকে তাকে আহ্বান জানানো হয়েছিল। তিনি যাওয়ার পর তাপস রায়কে দেখতে পান। ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে মঞ্চে দাঁড়িয়ে কুণাল ঘোষ বলেন, রাজনীতির জায়গায় থাকুক। তাপস দাদাকে আমার শেষ চেষ্টায় করেছিলাম এক পরিবারের মধ্যে রাখতে, কারণ তাপসদা আমাদের খুব প্রিয় পাত্র। তাপসদার দরজা সব মানুষের জন্য, কর্মীদের জন্য সব সময় খোলা থাকে। তাপসদা যেভাবে মানুষকে অতীতের পরিষেবা দিয়েছেন, সেটা রাজনীতিবিদ তাপসদার বড় ফ্যাক্টর। দুর্ভাগ্য, আমরা রাজনীতির ময়দানে তাপসদাকে এখন উল্টো দিকে পাচ্ছি। ভোটের প্রার্থী আমাদের দলের প্রার্থীও লড়েছেন। প্রার্থী হিসেবে ব্যক্তিগতভাবে আমি তাপসদাকে জনপ্রতিনিধি হিসাবে 1 ইঞ্চিও পিছনে রাখতে দেব না। কুণালের মন্তব্য নিয়ে শোরগোল পড়ে। লোকসভা নির্বাচনের প্রথম এবং দ্বিতীয় দফায় সারা দেশ কত শতাংশ ভোট পড়েছে, মঙ্গলবার সেই হিসাব প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ভোট হয়ে প্রায় 11 দিনের পর এই চূড়ান্ত হিসাব প্রকাশ করা হয়েছে। সেই হিসাবেই সন্দেহ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ফারাক্কা এবং বহরমপুরের জনসভা থেকে কমিশনের এই ভোট শতাংশ হিসাব নিয়ে বিজেপির কারচুপি সন্দেহের কথা জানান তিনি। এ বিষয়ে দেশের সব বিরোধী দলকে একজোট হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে মমতা। কমিশনের কাছে ইভিএম এবং ভোটারদের সংখ্যা হিসাবেও জানতে চেয়েছেন তিনি। দেশে প্রথম দফার নির্বাচন হয় 19 এপ্রিল। সেদিন বাংলায় 3 কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছিল। কমিশন সূত্রে 30 তারিখ জানা গিয়েছিল প্রথম দফায় ভোট পড়েছে প্রায় 60%। এরপর দ্বিতীয় দফার ভোট হয়েছে 26 এপ্রিল। সেদিনও বাংলার 3টি কেন্দ্রে ভোট হয়। কমিশন সূত্রে জানা যায় ভোট পড়েছে 60.96%। কিন্তু ভোটের চূড়ান্ত হার এতদিন জানানো হয়নি কেন, কমিশনকে দাবি করেছেন তিনি। মঙ্গলবার তাদের তরফে বিবৃতি জারি করে জানানো হয়, প্রথম দফায় দেশে 66.14% এবং দ্বিতীয় দফায় 66.71% ভোট পড়েছে। অর্থাৎ আগে যা জানা গিয়েছিল তার চেয়ে প্রায় 6% বেড়ে গিয়েছে কমিশন হিসাব, যা নিয়ে বুধবার সন্দেহ প্রকাশ করেন মমতা। ফারাক্কা জনসভা থেকে তিনি বলেন, 19 লক্ষ ইভিএম এখনও মিসিং। আমরা তার খোঁজ করছি অনেকবার। ভুয়ো ইভিএম অন্য জায়গা থেকে এনে ওরা ঢুকিয়ে দিচ্ছে। যেখানে বিজেপির ভোট কম, সেখানে বাড়তি মেশিন ঢোকাচ্ছে। বহরমপুরের সভা থেকেও একই প্রসঙ্গ তোলেন মমতা। বিরোধী দলগুলিকে এ বিষয়ে একজোট হওয়ার ডাক দিয়ে তিনি বলেন, আমি সব বিরোধী দলকে বলবো, এদিকে নজর দিন। নিজের রাজ্যে ইভিএমের হিসাব রাখুন। বিজেপি যেখানে কম ভোট পাচ্ছে, সেখানে ওরা রাতের অন্ধকারে তালা ভেঙে গণনা কেন্দ্রে ঢুকছে, ইভিএমও বদলে দিচ্ছে। নির্বাচন কমিশনের উদ্দেশ্য গণতন্ত্রের স্বচ্ছতা বজায় রাখার দাবি জানান মমতা। বলেন, আমি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করছি না, কিন্তু কমিশনকে বলবো, আপনারা গণতন্ত্রের স্বচ্ছতা বজায় রাখুন। কোন কেন্দ্রে কত ভোটার, কতগুলি ইভিএম, আমি হিসাব চাই। হঠাৎ করে ভোট বেড়ে গেল কিভাবে? ইতিমধ্যে আমার দল কমিশনকে এই সংক্রান্ত চিঠি দিয়েছে। বিরোধী দলগুলোকে প্রশ্ন তুলতে বলবো। জায়গায় বারবার কর্মসূচি কেন? ভোট প্রচারে বেরিয়ে সাত সকালে দলের কর্মীদের ওপর বেজায় চটলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের বিজয়ী প্রার্থী দিলীপ ঘোষ। কর্মীদের তোপ দেখে বলেন, 1 মাসেই ওদের দম বেরিয়ে যাচ্ছে, মাথা কাজ করছে না। মেজাজ হারিয়ে তিনি আরও বলেন, রাজনীতি করতে না পারলে গরু চড়াও। প্রার্থী হিসাবে নাম ঘোষণা হতেই প্রচার ঝাঁপিয়েছেন দিলীপ ঘোষ। নিয়মিত এলাকায় প্রাতঃভ্রমণ করছেন, চা চক্রে যোগ দিচ্ছেন, বাড়ি ভাড়ি পৌঁছে যাচ্ছেন। বুধবার প্রাতঃভ্রমণের জন্য বেছে নেওয়া হয়েছিল দুর্গাপুরের সাগরভাঙা এলাকাকে। তা নিয়ে বেজায় চটলেন দিলীপ ঘোষ। কর্মীদের তুলোধনা করলেন বর্ধমান দুর্গাপুরের বিজয়ী প্রার্থী। কেন রোজ একই জায়গায় কর্মসূচি, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন দিলীপ। তার কথায়, ওদের মাথা কাজ করছে না, চাপ নিতে পারছে না। দিলীপ ঘোষ আরও বলেন, জেলায় তৈরি করা কর্মসূচি ফলো করি আমি, কিন্তু কর্মীদের 1 মাস পরিশ্রম করতেই দম বেরিয়ে যাচ্ছে।
নির্বাচন সামনে চলে আসছে, আমি সারাদিন ঘুরে ঘুরে প্রচার করছি, কিন্তু একই জায়গায় বারবার কর্মসূচি তালিকাকে তৈরি করছে বুঝতে পারছি না। দিলীপ ঘোষের কথায় কারা এভাবে কর্মসূচি সাজাচ্ছে সেটি আমি এবার খতিয়ে দেখব। ক্ষোভের কারণে এদিন মাঝপথে প্রাতঃভ্রমণ শেষ করে চা চক্রে যোগ দেন দিলীপ ঘোষ। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল রাজনৈতিক মহলে। রাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্ফোরক তৃণমূলের অপসারিত রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এক বেসরকারি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কুণাল দাবি করলেন, রাজ্য চাকরি বিক্রি হচ্ছে, পার্থ চট্টোপাধ্যায় বা তার নাম করে টাকা তোলা হচ্ছে, সে খবর দলের কাছে আগে থেকেই ছিল। এমনকি 2021 বিধানসভা নির্বাচনে আগেও চাকরি বিক্রির কথা জানত দল। কুণালকে বুধবারই দলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়েছেন তৃণমূল কংগ্রেস। তারপর এক বেসরকারি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কুণাল বলেন, রাজ্যে চাকরি বিক্রি হচ্ছে, নিয়োগে দুর্নীতি হচ্ছে, সে খবর দলের শীর্ষ নেতৃত্বের কাছে আগে থেকেই ছিল। সে কারণে 2021 সালে পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষামন্ত্রী করা হয়নি, যা নিয়ে পার্থ ক্ষোভও প্রকাশ করেছিল। কুণাল এদিন ফাঁস করেন, পার্থ একা নন, আরও একাধিক নেতা চাকরি বিক্রির সঙ্গে যুক্ত। তারা এখন বহাল তবিয়তে দলে রয়েছেন। লোকসভা নির্বাচন এখন চলছে, তবে প্রথম দু দফার উত্তরবঙ্গের বেশিরভাগ আসনে ভোট হয়ে গিয়েছে। তৃতীয় দফায় মালদা উত্তর দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদ আসনে নির্বাচন রয়েছে। এই আবহে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী একটি মারাত্মক বক্তব্য ফাঁস করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আর তা নিয়ে এখন রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে গিয়েছে। বহরমপুর লোকসভা কেন্দ্রে অধীরের লড়াই এবার টাফ হয়ে গিয়েছে, কারণ সেখানে তৃণমূল কংগ্রেস বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ইউসুফ পাঠানকে প্রার্থী করেছে। আর এই চাপে পড়ে প্রতিশোধ নিতে গিয়ে তৃণমূল কংগ্রেসের পরিবর্তে বিজেপিকে ভোট দেওয়ার কথা বলছেন অধীর। সেটাই এখন ভাইরাল। এদিকে বাংলায় কংগ্রেস সিপিএমের আসন সমঝোতা হয়েছে, একে অন্যের হয়ে বড় প্রশংসা করে সভা করছেন। এই আবহে কংগ্রেস প্রার্থী মর্তুজা হোসেনের সমর্থনে সভা করতে যান অধীর রঞ্জন চৌধুরী। সেখানেই সভামঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের বদলে বিজেপিকে ভোট দেওয়ার পক্ষে সওয়াল করেন বহরমপুরের বিদায়ী সাংসদ। এই মন্তব্য নিয়ে এখন তৃণমূল কংগ্রেস প্রচার করতে শুরু করেছে। সিপিএম কংগ্রেস আসলে এই দুই রাজ্যের বিজেপির মুখ, বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য কাজ করছে বলে সোচ্চার হয়েছে তৃণমূল কংগ্রেস। তাই নির্বাচনী সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, অধীর চৌধুরী এখানে কংগ্রেসের ব্রাঞ্চ ম্যানেজার, এখন সাইবাড়ির রক্তমাখা ভাত খাচ্ছেন। কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি হারানো 26,000 শিক্ষককে বেতন দিল রাজ্য সরকার। মঙ্গলবার বিকাল থেকে এই শিক্ষকদের ব্যাংক অ্যাকাউন্টে বেতন পাঠানো শুরু হয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে যে 25,753 জন শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি হারিয়েছেন, তাদের এপ্রিল মাসের বেতন দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। শিক্ষা দপ্তরের সূত্রে খবর, যেহেতু চাকরি হারানো শিক্ষক ও শিক্ষাকর্মীরা রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন, তাই তাদের বেতন দেওয়া হবে। সঙ্গে শিক্ষা দপ্তরের যুক্তি ছিল, শ্রম আইন অনুসারে যেহেতু এই শিক্ষক ও শিক্ষাকর্মীরা আজ কাজ করেছেন, তাই তাদের বেতন আইন প্রাপ্য। তাই যতদিন সুপ্রিম কোর্টে এই মামলা চলবে, ততদিন এদেরও কারো বেতন বন্ধ করা হবে না। চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার। শিক্ষা দপ্তরের পাশাপাশি স্কুল সার্ভিস কমিশন, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদের তরফেও পৃথকভাবে মামলা করা হয়েছে। ফলে বিষয়টি বর্তমানে শীর্ষ আদালতে বিচারাধীন। এসএসসিতে নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার 2016 সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণা করেছেন কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রাশিদের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, 25,753 জনের চাকরি বাতিল করা হচ্ছে। যারা প্যানেলের বাইরে থেকে চাকরি পেয়েছিল, যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি পেয়েছিল, যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিল, তাদের সম্পূর্ণ বেতন ফেরত দিতে হবে। বছরে 12% হারের সুদসহ ওই বেতন ফেরত দিতে হবে। উচ্চ আদালতের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য। সেই মামলা উঠেছে প্রধান বিচারপতি চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে। সোমবার এই মামলার শুনানি রাজ্যের আইনজীবী রাকেশ দ্বিবেদী আদালতে বলেন, হাইকোর্ট এমন নির্দেশ দিয়েছে যা কার্যকর করা সম্ভব নয়। লোকসভা ভোটের আবহে রাজ্যে এসেছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মঙ্গলবার বাংলার বুকে 3টি সভা করার কথা ছিল তার। প্রথমে বহরমপুর লোকসভা কেন্দ্রের পদপ্রার্থী নির্মল কুমার সাহার সমর্থনে প্রচার করেন প্রবীণ বিজেপি নেতা। এরপর সেখান থেকে বীরভূমের পদ্মপ্রার্থী দেবতনু ভট্টাচার্যের হয়ে সিউড়িতে সভা করেন। দুই সভা থেকেই রাজ্যের শাসক দলকে তীব্র আক্রমণ করেন তিনি। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের পর এই প্রথম বাংলায় এলেন যোগী। চলতি বছর রামনবমীতে রাজ্যের বাংলায় যে বিক্ষিপ্ত অশান্তির চিত্র ফুটে উঠেছিল, তা নিয়ে গতকাল সুর চড়ান তিনি। তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করার পাশাপাশি শাহী ভাষায় উল্টো করে ঝুলিয়ে সোজা করে দেওয়ার হুঁশিয়ারও দেন বিজেপি নেতা। খবর এই পর্যন্তই।